এখন এই মুহূর্তটা একটু আবেগপ্রবণ হয়ে আছে, কেন সবাই সবার স্মৃতিকথা তুলে ধরল। জেলার সকলে এসেছিলেন, পাশের জেলারও প্রাথমিক মশাই এমপি এসেছিলেন, কেন একদম ঠিক পাশে এখানে উত্তর চব্বিশ পরগনা নৈহাটি অনেক মানুষ এসেছিলেন এবং সবাই ওর যে কর্মমুখরতা, যে মধ্যে ক্রিয়েটিভিটি, তার কথা বললেন। মা বাবার পর যদি কারোর ব্যক্তিগত স্তরে সবচেয়ে বড় ক্ষতি থাকে, সেটা বোধহয় আমার মা বাবা, পরিবারের সন্তানের পর। কাজে আমি হয়তো এখন একটু আবেগপ্রবণ হয়েই আছি, কেন আর ওকে দেখতে পাবো না। ওর সঙ্গে এই সম্পর্ক, এত কিছু অল্প কদিনের মধ্যেই, এইগুলো যে আর হবে না এটা ভাবতে পেলে এখানে শূন্যতা লাগবে, ফাঁকা লাগবে। জানি না জীবনে এমন কোন প্রভাব আসতে পারে যার ফলে মানুষ কোনো হার সিদ্ধান্ত নেয়। এই প্রথম দিনও আপনাদের সেই মুহূর্তে আপনারা আমায় ধরেছিলেন মাইকে, সেই বক্তব্য রেখে আবারও বলছি, চাইব এই যত খারাপ পরিস্থিতি আসুক, মানুষ যেন, যে কোনো মানুষ যেন, আমার আপনার যারা শুনছেন ইন্টারভিউতে, তারাও যেন কেউ এই সিদ্ধান্ত না নেয়। কেন আমরা হয়তো হেরে পালিয়ে যেতে পারি, আমি জানি না পালিয়ে কোথায় যায়, আদৌ স্বর্গে না নরকে না, কিন্তু জানি না। কিন্তু এটা জানি যারা থেকে যায় তাদের অনেক অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। আজকে এই সিদ্ধান্তগুলো যদি রাকেশের মা বাবা বা সন্তান কিন্তু রাকেশকে নিয়ে যেতে পারত, রাকেশও তো করে সন্তান, রাকেশ কীভাবে করবে? শুধু রাকেশকে না, আপনার মধ্যে মাধ্যমে এবং হাজার হাজার লাখো লাখো রাকেশ যারা এই সুইসাইড করার কথা চিন্তা ভাবনাও মাথায় করে বা মাথাতে, তাদেরকেও বলবো জীবনটা অনেক সুন্দর। কোনো মুহূর্ত কোনোদিন খারাপ যেতেই পারে, দিনের পর রাত আসে, রাতের পর তোমার দিন আসে, হারবেন, হেরে যাবেন। সুইসাইড করাটা কোনো পদ্ধতি নয়। ভালো থাকুন, লড়াই করুন, জীবন আবার সকাল আসবে। একটা বিষয় এটা পরে একটা, যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার ফেসবুক পোস্টের পরে, আপনি যে পোস্ট করেছিলেন দুদিন আগে, সেই পোস্টের পরে আপনার প্রসঙ্গে বিস্ফোরক কিছু বলেছে। চুন, সুরকি, ব্লিচিং সাপ্লাই থেকে শুরু করে এবং মান্থলি একটা অ্যাকাউন্টে আপনাকে ডাইরেক্ট মানে আইনি হুঁশিয়ারি কার্যত দিয়ে দিয়েছে বিরোধী দলনেতা। এটাকে নিয়ে কী বলবেন? ফাটা কলসি বাজে বেশি। আজকে যার নিজে যার 2 নম্বরই পয়সা, সে তো অন্য লোককে সন্দেহ করবে। গতকাল আমি বিবেকানন্দে অনুষ্ঠানগুলো বলেছিলাম যে আমরা এখানে 300 বছরের বাসিন্দা। বিজেপি কোনো এক নেতা আমায় বলেছিলাম নাকি কসবায় থাকি, কি গ্রিল মালিকের ছেলে নাকি অন্য কিছু বলেছিল, তাকে কোনো জবাবদারির প্রয়োজন মনে করবে। মানে এইসব করেই তার বিরোধ বাড়ায়, তাদের কামাই হয়, এটার উপর করে। কিন্তু তিনি বোধহয় জানেন না যে তার কাছ থেকে আমার আজকে নতুন করে হিন্দুত্ব শিখতে হবে। আমি আজকে যেটা কখনো বলি না, সেটা গতকাল বলেছি যে আমারও বাড়ি 300, আপনারা জানেন 300 বছরের প্রায় পুরনো বাড়ি। আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠিত শিব আছে। আমার বাড়িতেও কালী পুজো হয় প্রায় 300 বছর। তার কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শিখতে আসবো। আর আমার পারিবারিক ব্যবসা 50 বছর। আর আমার কেমিক্যাল ম্যানুফ্যাকচারার বাবা একজন কেমিস্ট, যার ব্যবসা বহু। কিন্তু তবুও, তারপরেও আমার সরকারি ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তথাকথিতভাবে ওনার মত অনুসারে আমি ঢুকিনি। আমি কোনো সাপ্লাই করি না। পিএইচি বা কুলকারের দত্ত বা যেখান থেকে উনি বলছেন, এমন কোনো জায়গায় আমার এমন কোনো প্রোডাক্ট সাপ্লাই নেই। তার যদি ক্ষমতা থাকে, তার যদি সত্যি তার কাছে পেপারস কি বলছেন, তার যদি কোনো কিছু থাকে, তাকে আমি চ্যালেঞ্জ করেছি 72 ঘন্টা, 3 দিনের মধ্যে তিনি দেখাতে পারেন, আমি মাথা পেতে নেব। 3 দিনের মধ্যে দেখাতে না পারেন, প্রমাণ করতে না পারেন, তিনি একটা ছাগল, তিনি একটা গরু, তিনি একটা ষাঁড়, বা তিনি অত্যন্ত নিম্ন প্রজাতির একজন। প্রথমে তো মানুষ ভেবে পোস্ট করেছিলাম, পরবর্তীকালে দেখুন গরু ছাগলের মতো করে ঘাস খাইয়েছে উনি সেটা। 3 দিন পর আবার আপনাকে ইন্টারভিউ দেবো। 3 দিনের মধ্যে পারলে ওনার ইন্টারভিউ দিন, হয় তিনি প্রমাণ করুক, নাহলে তিনি একটা মিথ্যাবাদী ঢপ্পা, সেটা সকলের সামনে স্বীকার। 26শে বিধানসভা ভোট এগিয়ে আসার পরে যে হিন্দুত্বটাকে আরও বেশি জিগির তুলছে, সেটাকে নিয়ে কী বলবেন? ওই বলে না যে 2 দিনের যোগী চালকে বলে অন্ন, মানে তিনি কেন বিজেপিতে গিয়ে ওনাকে প্রবল হিন্দুত্ববাদ দেখাতে হচ্ছে। আর ওনার কথাটা এত গায়ে লাগলো কেন? 2019 সালের সেই পোস্টও তো আমি সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না। আমি কিন্তু অন্যায় দেখি না যে যা নিজের ধর্ম নিজের মতন করে পালন করে। প্রত্যেক ধর্ম রীতিনীতি আলাদা। যদি প্রত্যেক ধর্ম শান্তির কথা বলে, প্রত্যেক ধর্মই একে অপরকে সম্মানের কথা বলে, কোনো ধর্ম খারাপ নয়। কিন্তু প্রত্যেক ধর্মের আচার আচরণ আলাদা। তবুও সে যদি করে, আমি তার মধ্যে খারাপ কিছু দেখি না। কিন্তু আজকে তিনি প্রবল এই সনাতনী, প্রবল হিন্দুত্ববাদ, তিনি যে ট্রান্সফরমেশনের কথা বলছেন, সেটা বাংলা মানুষ খাবেন। আজকে তার দ্বিচারিতা, তার ভববাজি এবং তার মিথ্যাচার আজকে প্রমাণিত। আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি যদি বাপের বেটা হন,
তিনি প্রমাণ করুক আজকে তার পয়সা কোথা থেকে এসছে, বাসের কন্ট্রাক্টর থেকে তার এত পয়সা কোথা থেকে আসছে। আর আমি আর যদি আমার সম্পর্কে তার কিছু থাকে সেও তা প্রমাণ করুক। আমি তো তাকে তার পেপার রেডি রয়েছে, আমি তো চাইলে 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা দিলাম না, 3 দিন দিলাম। পারলে উনি ওনার যত সোর্স সবাই থেকে খোঁজ ব্যাপারে করুন যে আমি কোন পিএইচিতে কোথায় আমার চুন বা ব্লিচিং পাউডার সাপ্লাই দিয়েছি। আসলে তিনি জানেন যে আমাদের বহু পুরনো ব্যবসা, 50 বছরের ব্যবসা। সে শুভেন্দু অধিকারীর পরিবার জবে থেকে বাস কন্ট্রাক্ট থেকে বাস কী সব করতো তার আগে থেকে ব্যবসা। ওনার আজকে পয়সা কোথা থেকে আসছে তিনি ইডিসি সব কিছু পিছনে দেখানোর চেষ্টা করেন। আর তিনি ভয় পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পান বলেই বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করার চেষ্টা করেন বা আমাদের মধ্যে দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেন। আজকে তারকে কথা বলে বেশি মাইলেজ দিতে চাই না। তিনি মিডিয়াকে নিয়ে বেঁচে রয়েছেন। আমার হয়ে ওনারা বক্তব্য স্কুল কলেজে যে ছাত্রনেতারা আছে তারা দেবেন। ওনার ক্ষেত্রে ওনার বক্তব্য থেকে তুমি একটাই বলবো, 2 টাকার ধনে পাতা তার আবার ক্যাশ নয়। একটা তাহলে আগামীতে আইনি লড়াই দেখতে হলো। আমাদের 3 দিন সময় দিয়েছি, 3 দিনের মধ্যে তিনি প্রমাণ করুক, নাহলে যেভাবে আইনিভাবে যেভাবে যা দেওয়ার আমি নিশ্চিতভাবে যাব। ওনার হয়তো ইনফ্লুয়েন্স থাকতে পারে, ওনার প্রতি হয়তো মানে ওনার হয়তো কোর্ট কেনা থাকতে পারে, উনি যেভাবে বলেন, কিন্তু আমার সঙ্গে সততা রয়েছে, আমার সঙ্গে অনেস্টি রয়েছে এবং আমার সঙ্গে বাংলার মামাটি মানুষের প্রতিনিধিরা রয়েছে। আগামী দিনে 26-এর নির্বাচনে ওনাকে আবার বাক্সবন্দি করে বোতল প্যাটরা ভাগ করে যেভাবে বিজেপি আস্তে আস্তে ভারত ছাড়া হচ্ছে, এবার বাংলা ছাড়া করিয়েই ছাড়বো। আপনাকে কথা কিন্তু বলছেন আপনার মালকিনকে হারিয়েছে। ওনার জন্মদাত্রী মায়ের বলা উচিত ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তো শুভেন্দু অধিকারীর নামটাও কেউ শুনতে পারতাম। তিনি কোথায় ছিলেন? আজকে বড় বড় লেকচার, লোডশেডিংয়ে জেতা নেতা আজকে বড় বড় কথা বলেন। আজকে তিনি কীভাবেই জিতেছেন এবং কত ভোটে জিতেছেন সেটা উনি নিজেও জানেন। আদৌ জিতেছেন না হেরেছেন সেটা উনি সবচেয়ে ভালো করে জানেন এবং আজকে বাংলার মানুষ সেটা বারংবার ওরা বলছে। আজকে তিনি বিরোধী দলনেতা হিসেবে সার্বিকভাবে ব্যর্থ। ওনার সেই ব্যর্থতাটাই বারবার ফুটে উঠছে এবং উনি নিজে 26 এখন বিজেপির অন্তর্দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে কে বিজেপির ক্ষমতাটা নেবে। নিশ্চিত থাকুন শুভেন্দুবাবু, 26-এ আপনার এবং বিজেপির গোহারান হারের পর বাংলার মানুষ আপনার বাকি জবাব দিয়ে দেবে। তবে মনে রাখবেন সময়টা 3 দিন ছিল, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আপনার কাছে কিন্তু আর 2.5 দিন আছে, প্রমাণ করুন, নালে ক্ষমা চান। দেখুন, বলতে কষ্ট হয়, স্মৃতিচারণা ও করবে আমাদের, কিন্তু উল্টে আজকে আমরা ওর স্মৃতিচারণা করছি। এটা আমাদের কাছে খুব দুঃখ এবং বেদনাদায়ক। রাকেশকে হারিয়ে আমরা যে কি হারিয়েছি, আমাদের দলগতভাবে, আমাদের সাংগঠনিকভাবে, আমাদের প্রতিনিয়ত পদে পদে মনে করিয়ে দেবে আমরা একজন রত্ন এবং স্তম্ভকে হারিয়েছি। আমাদের কিছুভাবে দেখবো না ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি সামনে ভোট, কোথায় বাতি লাগাবে, কোথায় আলো জ্বালাবে, কোথায় জল লাগাবে, সেটা ওনার ব্যাপার। উনি হয়তো ভাবছে সামনে ভোট আর 5-6 মাস বাদেই ভোট ঘোষণা হবে, ফলে আমি যদি একটু কাজকর্ম করে দেখাই তাহলে হয়তো মানুষ মনে রাখবে। মানুষ যা মনে রাখা সে তো মনে রাখবেই। এইবার একটা কথা বলি, আমার ব্যক্তিগত মতামত, আমি যবে থেকে রাজনীতি ধরেছি এখন পর্যন্ত ছাড়িনি। তো উন্নয়নে মানুষ ভোট দেয় না, তার কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে, কারোর কাছে ভোট চাইতে হয়। কিন্তু আমার যেটুকুনি মনে হয়েছে, আমার ক্ষুদ্র বুদ্ধির দ্বারা যতই উন্নয়ন করুক, যত কিছুই করুক, মানুষের সঙ্গে জনসংযোগ না থাকলে উন্নয়নের কাজ হয়। বিজেপি কি তাহলে হরিঙ্গাটা বিধানসভা ধর্মীয় মেনুকরণে জিতছে? গতবার জেতাটা আমিও ঠিক বুঝতে পারি ধর্মীয় মেরুকরণ নাকি হিড়িক উঠেছে তাও বুঝতে পারলাম না, কিছুই জানি না। তবে আমার ব্যক্তিগত মতামত, মানুষের এই বদলের একটা স্বাদ পাওয়া দরকার ছিল। তার কারণ আমি 10 বছরে কোনো কন্ট্রাক্টর বলুন আর কোনো প্রধান বলুন, কেউ তো বলতে পারবে না মিলিমানা কারো কাছে 5 পয়সা নিয়ে রাজনীতি করেছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে আমি ঠিক কী কারণে হেরেছি আমি নিজেও জানি না। তার কারণ আমার সঙ্গে কারোর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, কারণ নেই। এখন নীরবে কাজ করি, আমার চোখ আছে দেখি, কান আছে শুনে যাই। আমি লাগানো ভাগানোও যেমন পছন্দ করি না, আমি কারোর বিরুদ্ধে 2 কথা বলতে পছন্দ করি না। আমি কি করব না করব, মানুষ যদি আমাকে ভোট দিয়ে জেতায়, মানুষের দায়িত্ব কর্তব্য যেমন আমাকে জেতানো, আমারও কর্তব্য মানুষের কোনটা সুবিধা অসুবিধা আছে সেটা দেখা।